প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি টু দ্য পয়েন্ট। দর্শক, টু দ্য পয়েন্টে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, রাজনীতি, অর্থনীতি, সমাজের নানা বিষয় উঠে আসে। আজ আমরা চ্যানেল আইয়ে ইউসিবি টু দ্য পয়েন্টে কথা বলবো দেশের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার বায়ে রয়েছেন সৈয়দ মোহাম্মদ নাসির, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক, এবং আমার ডানে আছেন ডক্টর আতিক মুজাহিদ। ডক্টর আতিক মুজাহিদ আমাদের এনসিপির যুগ্ম আহ্বায়ক। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাই, স্বাগত জানাই চ্যানেল এই স্টুডিওতে। দর্শক, আমরা জানি যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে। 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন, এবং একই দিন গণভোটও হওয়ার কথা রয়েছে। নির্বাচনমুখী সবগুলো দল, বাট এরই মাঝে আবার কিছু অনিশ্চয়তা, সন্দেহ, এগুলো একই সাথে নাগরিকদের মনে যেরকম আছে, রাজনীতিবিদদের মনেও নিশ্চয়ই আছে। আমি তরুণ রাজনীতিবিদ ডক্টর আতিক মুজাহিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়েছে, আপনার দলও প্রার্থী দিয়েছে, আমার যদি ভুল না হয় 151টা আসনে, 125টা দিয়েছে, 125টা আসনে প্রার্থী দিয়েছে। কি ভাবছেন? নিশ্চয়ই আপনাদের 300 আসনের প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য, শক্তি এবং প্ল্যানিং সবই আছে। জি, ধন্যবাদ চ্যানেল আইকে, যারা দেখবেন তাদেরকেও। আমরা 125 জন দিয়েছি এবং সেকেন্ড ফেজে আমাদের আরও বেশ একটা সংখ্যক আসতেছে, তারা আমরা ঘোষণা দিয়ে দিব। আশা করি খুব দ্রুতই হয়তো নাহিদ ইসলাম দিবেন আর কি। তো ওভারঅলি বাংলাদেশের নির্বাচন এই জন্য দরকার যে আসলে আমরা দেখতেছি অনেক জায়গায় পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক কিছু স্ট্রংলি যে হ্যান্ডেল করার ক্যাপাসিটি, সেটা অনেক সময় নন পলিটিক্যাল বা অভ্যুত্থানের সরকারের যেটা হওয়া দরকার সেটা তো ফেইল করেছে বেসিক্যালি। বিপ্লবী সরকার হচ্ছে মোর দ্যান পলিটিক্যাল সরকার, বাট আনফর্চুনেটলি ইট ওয়াজ তার ক্যারেক্টার এইভাবে রাখতে পারে নাই যেটা হওয়ার কথা ছিল। সেই জায়গা থেকে এখন বাংলাদেশের যদি সামনে দিয়ে ট্রানজিশনে যাওয়ার কথা, যেটা আমাদের চাওয়ার কথা ছিল যে একটা রিফর্ম স্টেজে নিয়ে আসা, সেটাকে পরবর্তী গভর্নমেন্ট এসে ইন্ডোর্স করে একটা নতুন বাংলাদেশে ইন্টার করা, তো সেটা মোটামুটি একটা স্টেজে চলে আসছে আমরা মোটামুটি মনে করি। বাট যেটা আপনি বলেন সিকিউরিটি যে বিষয়টা, একটা আমাদের অনেকটা ধাক্কা খেলাম আমরা। ধাক্কা খাওয়ার ইস্যু না, ইস্যুটা হলো বেসিক্যালি আমরা এটা জানি যে অনেকেই বলে থাকবে, দেখবেন যে আওয়ামী লীগ একটা টেররিস্ট ক্যারেক্টার আছে এদের, ভ্যান্ডালিজম করা। আপনি এর আগে দেখলেন যে কয়েকদিন আগে বাসে আগুন দিয়ে নিজেদের অনেকে ওনারাই মারা গিয়েছে, আক্রান্ত হয়েছিল। তো তারা এক্সটার্নালি এবং ইন্টারনালি পৃথিবীকে জানান দিতে চায় যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, নো ভোট নো ভোট, এই ক্যাম্পেইন তারা করতে চায়। কিন্তু আনফর্চুনেটলি তাদের স্টাইলটা হলো একদমই একটা টেররিস্ট স্টাইলে, অ্যাটাক করো, অ্যাসাসিনেট করো, এই টাইপের একটা মানসিকতা করে বোঝানো আর কি। সেকেন্ড যেটা হলো, তারা ইন্টারন্যাশনালি এটাকে রেকগনাইজ করতে চায়। আপনি দেখেছেন যে ইভেন ময়মনসিংহের ইস্যুটাকে আউট করা যাবে না এটার সাথে, যেটা একজনকে হিন্দুকে মারা হলো। আমরা খুবই ইন্টারনালি পড়ে দেখলাম এটা বেসিক্যালি এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এক্স্যাক্টলি। তাহলে এটাকে এক্স্যাক্টলি কারণটা হচ্ছে এটা সহজ, কারণ এটা ব্লেম দেওয়াটাও সহজ। একটা হলো ব্লেম দেওয়াও সহজ, মানে যে এই উগ্রগোষ্ঠী মনে করে ফেলেছে। সেকেন্ড হলো সরকারের উপস্থিতি কোথায় ছিল? এক্স্যাক্টলি, আমি এটা বলছি কমপ্লিটলি এই কারখানার একটা নিজস্ব মালিকানার ইস্যু নিয়ে তারা, যেহেতু ওই ছেলেটাকে কিছু সে শ্রমিকদের নেতা ছিল, পুলিশ হেফাজতে ছিল। এক্স্যাক্টলি, এটা তো খুবই সন্দেহজনক। আমি মনে করতেছি যে যেটা নাহিদ ইসলাম গতকাল বলেছে, যে গভর্নমেন্টের একটা অংশ ইচ্ছাকৃতভাবে এটাকে সহযোগিতা না করলে কখনো এরকম করা সম্ভব না। হয়তো এই অংশটার কারণে আপনার হাদির যে ঘটনাটা ঘটেছে, সেখানে কিভাবে তারা বাইপাস হয়ে চলে যাচ্ছে, অন্যরা নিউজ জানতেছে যে অমুক জায়গা থেকে অমুকভাবে চলে গেল। এত বড় একটা ফুল অফ এজেন্সি কেউ কিছু জানে না, ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। তার মানে কারো না কারো এই সিকিউরিটি নষ্ট করার ক্ষেত্রে কারো না কারো ভূমিকা এই সরকারের মধ্যে আছে, যারা মনে করে ডিস্টেবিলাইজ করলে হয়তো আরও লেন্দি হবে, ইলেকশনে যে মানুষজন একটা জায়গা চলে যাচ্ছে সবাই মিলে, সেটাকে নষ্ট হবে। এই জায়গা থেকে আমি মনে করি যে সিকিউরিটি একটা কনসার্ন ইস্যু আছে। আর মনে হয় সবাই মিলে চেষ্টা করলে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বড় দায়িত্ব রয়েছে। তারা যদি মনে করে ওইটাতে পা দেয়, তাহলে মুজাহিদ, আমি আবার আপনার কাছে আসবো, বিশেষ করে সরকারের ব্যর্থতা নিয়ে আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাইবো। সৈয়দ মোহাম্মদ নাসির, আপনার সহ আলোচক বলছিলেন যে সিকিউরিটি কনসার্ন, নির্বাচন, জনাব ওসমান হাদির যে দুঃখজনক বিদায়, এবং এই পরবর্তীতে যে শঙ্কাটা নাগরিকদের মনে, সেটা আরও দানা বাঁধল। আপনি কি ভাবছেন? আসলে দেশের টোটাল সার্বিক যে পরিস্থিতি যদি আমরা বলি, তো ইংলিশে একটা শব্দ খুব ভেরি পপুলার, সেটা হচ্ছে ভোলাটাইল। জি। তো এখন পরিস্থিতি খুবই খারাপ, এটা দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য এবং পুরো দেশের জনসাধারণের জন্য। এবং আমরা আসলে কোন দিকে যাচ্ছি, ডিরেকশনটা
যে কোনো সময় ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, একটা অস্থির সময় দেশ পার করছে। এই রকম পরিস্থিতি বিগত দিনে বাংলাদেশে অনেকবার পড়েছে। বাংলাদেশ তার নিজ সামর্থ্যে, নিজ যোগ্যতায় এটা উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে। পরিপূর্ণ না হলেও সময় অনুযায়ী উত্তরণতা ঘটাতে পেরেছে। কিন্তু একসাথে এতগুলো অনিশ্চয়তা কখনো আপনি আপনার কাছে মনে হয় নিকট অতীতে দেখেছেন? হ্যাঁ, আসলে আমরা যদি বলি 75, হ্যাঁ, অত্যন্ত আরও বিশ্রী পরিবেশ ছিল। হ্যাঁ। আপনি 1/11-এর সময় বলেন, আপনি 91-এর গণঅভ্যুত্থানের কথা বলেন, সব দিক দিয়েই দেখবেন বাংলাদেশ এ ধরনের পরিস্থিতি মধ্যে পড়েছে এবং সাস্টেনেবল উত্তরণটা ঘটেনি। সেটার জন্য রাজনীতিবিদরাই দায়ী, রাজনৈতিক দলরাই দায়ী। আমার ভাই যদিও রাজনীতি করে, নবীন এবং তরুণ রাজনীতিবিদ, তবে এই দেশের আমি মনে করি যত উন্নয়ন বা উন্নতির পিছনে রাজনীতিবিদদের অবদান যতটুকু আছে, ব্যর্থতার পিছনে এবং ভেঙে পড়ার পিছনে, আমাদের টোটাল দেশের যে কাঠামো ভেঙে পড়ার পিছনে সবচেয়ে বেশি অবদান রাজনীতিবিদদের ব্যর্থতা। এটা নিয়ে রাজনীতিবিদরা স্বীকার করুক আর না করুক, তারাই গড়েছেন দেশ। এটাই তারাই দেশটি গড়েছেন, কিন্তু তারাই দেশটি কাঠামোটাকে বিনষ্ট করতে না দিতে পারার যে সক্ষমতা, যে যোগ্যতা, নেতৃত্বের ব্যর্থতা এখানে প্রকটভাবে প্রতীয়মান হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা। আর আমরা যদি যেটা নিয়ে আজকে এক সপ্তাহ ধরে যেটা নিয়ে বাংলাদেশ উত্তাল, বাংলাদেশের মানুষ উত্তাল, এখানে অনেকগুলো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কতগুলো বৈশিষ্ট্য এই এক সপ্তাহের মধ্যে প্রতিফলিত হচ্ছে, ফুটে উঠছে। সেটা হচ্ছে একটা তরুণ রাজনীতিবিদ, একজন তরুণ সাংস্কৃতিক কর্মী। বেসিক্যালি উনি ইনকেলাব মঞ্চের একটি সাংস্কৃতিক ফ্রন্টের লোক ছিলেন, যিনি চাচ্ছিল জুলাই আন্দোলনের জুলাই আন্দোলন অগ্রণী ভূমিকা ছিল তার। তো এই তরুণের কি চাওয়া ছিল, এই তরুণের কি ইচ্ছা ছিল, আর এই তরুণকে বিদায় দেওয়ার মধ্যে দিয়ে জনগণ রাজনীতিবিদদেরকে কি মেসেজটা দিতে চাচ্ছিল। আমরা যদি ব্যাপারটাকে এরকম ধরি, তার বয়স কত, সে গত হলেন 32 ইয়ার্স। সে মাদ্রাসা থেকে এসেছে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মফস্বল থেকে উঠে আসা ছেলে। জি, আমাদের সময় আমরা দেখতাম একটা পরিবারে যদি 2-3টা ভাই থাকে, বাবা মারা একটা সন্তানকে আল্লাহ রাস্তায় দিত, বলতো যে মাদ্রাসায় দিলাম। 2টা ছেলেকে, একটা ছেলেকে ইংরেজিতে দিতেন, একটা ছেলেকে মাদ্রাসায় দিতেন। আমার এক ভাই, ঠিক সেম আমাদের মেজো ভাই আর কি, উনিও মাদ্রাসা থেকে পড়ে এসেছেন। আমার বড় ভাই, আমরা সবাই ইংরেজি শিক্ষিত ছিলাম। আমার মায়ের ইচ্ছা ছিল যে আমরা বলি ধর্মের রাস্তায় একটা ছেলেকে দেওয়া। তো আমার সেই ভাই মাদ্রাসা থেকে পাশ করেছেন। তখন মাদ্রাসা শিক্ষা, এটা হচ্ছে 1972-এর গল্প, তখন মাদ্রাসা শিক্ষা এবং আধুনিক শিক্ষা ইকুইভ্যালেশনটা ছিল না, সমমানের প্রশ্নটা ছিল না। তখন আমার ভাইদেরকে কি করতে হয়েছে, পুরো মাদ্রাসা শিক্ষাটা শেষ করে এসে আবার মেট্রিক দিতে হয়েছে, আবার ইন্টারমিডিয়েট দিতে হয়েছে। দেন উনিও, আমার ভাই শিক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে, উনিও পলিটিক্যাল সায়েন্সে পড়েছে, যেখানে হাদিও পড়েছে। এবং আমার ভাই আনফর্চুনেটলি অসুস্থতার কারণে 29 বছর বয়সে মারা গেছে। এই মাদ্রাসা শিক্ষায় আমার ভাইকে আমি যেটা দেখেছি, মাদ্রাসা শিক্ষার কারণে সে যে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, এই বোধটা তাকে অনেক সময় বেশি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, নতুন শিক্ষা ব্যবস্থাকে কোপ আপ করার জন্য, নতুন সংস্কৃতিকে কোপ আপ করার জন্য উনি কিন্তু সবচেয়ে বেশি, আমাদের চেয়ে বেশি সচেষ্ট ছিলেন। ফলে উনি সাহিত্য বলেন, শিক্ষা বলেন, ইংরেজি সাহিত্য বলেন, সব কিছুর মধ্যে নিজেকে গভীরভাবে, যেটা হাদি ভাইয়ে চেষ্টা করেছেন। এসেছেন মাদ্রাসা থেকে, কিন্তু উনি সংগ্রামটা শুরু করেছিল সাংস্কৃতিক অঙ্গনে। যে সাংস্কৃতিক অঙ্গন আমরা যদি বলি বামপন্থী ঘরানার লোকদেরই বিচরণ বেশি, প্রভাব বেশি। উনি চেয়েছিল এই ঘরানার বাইরে গিয়ে একটি নতুন সাংস্কৃতিক কাঠামো তৈরি চালু করা। জি, তো এই জায়গাটার জন্য উনি একটা সংগ্রাম শুরু করেছিল। তো অত্যন্ত দুঃখ, এবং তিনি মানুষের মন জিতে নিয়েছেন। আসলেই মানুষের মন। আমি জানি না আমার কথাটার কোনো ভিত্তি আছে কিনা, বাংলাদেশে এত অল্প বয়সী কোনো তরুণের মৃত্যু এবং তার জানা যায়, এত মানুষের সমাগম, এটা বাংলাদেশে একটি রেকর্ড। অবশ্যই। আমরা একটু আপনার সমালোচক ডক্টর আতিক মুজাহিদ, আপনি শুরু করেছিলেন সরকারের ব্যর্থতার কথা বলে, মানে আপনি কেন এইরকম একটা ফ্রেমিং করছেন? আপনি দেখেন যে ভাইয়ের সাথে একটু অ্যাড করি না যে অন্যায় হবে। আমি তো বাইরে পড়াশোনা করছি আল্লাহর রহমতে।
বেসিক্যালি দ্য ওয়ার্ল্ডের প্রবলেম হচ্ছে লিডারশিপ প্রবলেম। লিডারের যদি ভিশন না থাকে সেই জায়গায় মুভ করে না। এই স্টেশন যে প্রতিষ্ঠা করছে তার যদি ভিশন থাকে এটা বড় একটা স্টেশন হবে না, আদারওয়াইজ এটা মুভ করবে না। এটা একটা গতানুগতিক স্টাইলে, এটা ট্রেডিশনাল স্টাইলে যাবে। হাদিস যেটা কথা বললো, হাদিস সেন্টারে গতকাল রাত্রে ঘুরে আসছি, ইউনিক। তার ওখানে গিয়ে আমার কাছে মনে হলো আমি কেন আগে যাই নাই। মানে একটা ছেলের আন্তরিক এবং তার যে লিডারশিপ ক্যাপাসিটি, ছেলেগুলো জান প্রাণ দিয়ে কাজ করছে। নটরডেম থেকে পড়ে আসা ছেলে তার আন্ডারে কাজ করেছে এবং সবাই মানে তার ফ্যাদম হয়ে গেছে, বিকজ তার ভিশনটা অন্যরকম। তার ভাই তাকে বলতেছিল যে, তার ভাই তাকে গার্ড দিত, আমি প্রোগ্রামে তার সাথে যাইতাম। আমি বললাম কী রে ভাই, সারাদিন আপনার ছোটো ভাই এটা, তো বলছে যে ওটা বিপ্লবী, ওটাকে আমাকে প্রোটেক্ট দিতে হবে। মানে আগে থেকে তার ফ্যামিলি জানে যে এটা একটা বিপ্লবী, এটা আমাকে এইটাকে পাগলটাকে সাপোর্ট দিতে হবে। না না, নেপালকে সাপোর্ট দিতে হবে, যা করুক করুক সাপোর্ট দিতে হবে আমার। মানে একটু অন্যরকম ভিশনারি ছিল। তাহলে আমি জানলাম লিডারশিপ ক্রাইসিস, 2 নম্বর সে ক্রাইসিস ইন মাইন্ড। মাইন্ড সেট আপে আপনার আসলে প্রসেসটা রং, কীরকম চান, কীরকম দেখতে চান, রাষ্ট্র দেখতে চান। আমি যেটা বলতে চাইছিলাম, আস্তে আস্তে চিন্তা করতেছিলাম, আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি, দায়িত্ব কেউ কারো নিতে চাই না। দায়িত্ববোধ, পাওয়ারের সাথে দায়িত্ব, আমি যেন বললাম আপনি যুগ্ম আহ্বায়ক, আমার একটা দায়িত্ববোধ আছে, দায়িত্বের সাথে পাওয়ারের সাথে দায়িত্ব আছে। কিন্তু তা আপনি যখন প্রাইম মিনিস্টার হবেন, আপনি প্রধান চিফ অ্যাডভাইজার, আপনার দায়িত্ব কিন্তু এটা। তো দায়িত্ব মানে কি, আপনি জনগণের দায়িত্ব নিছেন। জি, তো ভেরি আনফর্চুনেট, আমাদের লিডারশিপরা কখনো দায়িত্ব নেয় না, সমাজ তার মানুষের দায়িত্ব নেয় না। দেখেন আপনি মরে গেলে আজকে আপনার বিবৃতি ছাড়া কিছুই দিবে না। মানে আপনার দায়িত্ব মানে কি, এটা আমার একটা ছেলে মারা গেছে, এটাকে আমি অ্যাকশন নিয়ে দিতে হবে। প্রতিটি এজেন্সি বলবে আমার একটা ভাই মারা গেছে, দায়িত্বর জায়গা থেকে কাজটা করবে, নট এজ এ প্রফেশনালিজম, বিয়ন্ড দ্যাট। এটা জাপান যদি বলেন লুক ইস্ট পলিসি, মালয়েশিয়াতে একটা নিত তারা, মানে জাপানে কী কী করে তার একটা জিনিস, তার মধ্যে একটা যে সেন্সিয়ারিটি দেখে, তারা টাইমলিনেস দেখে, বিয়ন্ড ইয়োর সিস্টেম। আপনি যে প্রফেশনালিজম বাইরে গিয়ে কাজ করা, এটাকে এহসান বলে আরবিকে, মানে আপনার একটা আন্তরিকতা আর কি। যেটা বললেন সেকেন্ড, কেন আমাদের ভিতর ফ্র্যাকশন, নলেজ সিস্টেমের সমস্যা। আপনি এডুকেশন যেটা আপনার ভাইয়ের বললেন, আমাদের নলেজ সিস্টেমের মধ্যে এত বেশি ডাইভার্সিটি। একই ফ্যামিলিতে 3 রকম ধারণার লোক বসবাস করি, কেউ সেকুলার, কেউ মাইন্ডসেট, কেউ ইসলামিক মাইন্ডসেট, কেউ একটা লিবারেল বাম, এইরকম ক্যাচাল করতে করতে আমাদের রাষ্ট্রটাও কিন্তু বিভাজনটা হয়েছে। নলেজ সিস্টেম ঠিক করতে পারেন, ওন সিস্টেম নেই। ডাইভার্সিটি তো বিউটিও আছে। আমি বিউটি থাকার সমস্যা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ওন সিস্টেমই জানেন, আপনি তো কোনো কিছু ক্লিয়ার না। আমি যদি ধরি এখানে সবাইকে, এখানে যারা আছে আমার সামনে, আমি এক এক করে ধরে জিজ্ঞেস করবো ফিলসফিক্যাল কোশ্চেন, উনি কেন পৃথিবীতে সে উচ্ছেদ করতে পারবে না, আপনি কি জন্য এটা করতেছেন জানে না, কেন উত্তর না জানলে তো সেটা আনফর্চুনেট খারাপ কাজ করবে, কারণ সে এমনি করতেছে, জানে না, গো দ্য ফ্লো স্টাইলে। তো সে জায়গা থেকে যেটা বলেন, এই সরকার আসলে জানে না তাহলে কি করা উচিত, দিস ইজ দ্য প্রবলেম। যে এখন উনি বলতেছেন যে আপনি কেন রুটলেস হয়ে যাবেন, সরকার ডিটারমাইন এইটা আমরা করব। প্রথম দিন আসে আমি যখন যতটা শুরু বলছি যে একটা এজেন্ডা ঠিক থাকবে না, যে আমি এই কটা জিনিস রিফর্ম করে যাব, কেন হবে না, প্রতিদিন ফোন দিব, এটা করে নিয়ে আসো ভাই। কোন সচিব কাজ করে না তারা আউট করে দাও, কারণ আমার তো একটা নিজস্ব ভিশন আছে যে আমরা 2 বছর 1 বছরে এই কাজটা করে যেতে চাই। তো এখন হাদির ইস্যু আসার পরে আপনার এতদিন চলে গেল, আমরা বারবার দাবি করার পর কেন ব্রিফিং করতে পারে না যে আমরা এই জিনিস এগিয়েছি, এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারি নাই, কেন ব্যর্থ, এই জায়গায় ব্যর্থতা স্বীকার করলে কি সমস্যা আছে, বাংলাদেশে এই কালচারটা কেন ডেভেলপ হবে না, কারণ দায়িত্ববোধ আমি নিতে চাই না, না বলবে যে অমুকের সমস্যা। এখন দেখতেছেন তো দলগুলো আরেক দলকে দিতেছে, হোয়াট ইজ দিস, আমি কোনোভাবে মানতে পারি না। বিএনপি জামাত বিএনপি বা এনসিপি অমুকটা বলবে, এটা কেন বলতে হবে, এটা তো দায়িত্ব জায়গা থেকে, মানে পলিটিক্যাল গেইন করতে চান কেন আপনি এটা থেকে। আপনি একটা রাষ্ট্রের সমস্যায় হত্যাকাণ্ড করছে, বিএনপির লোক মারা সমস্যা নেই, তার তো ন্যায় বিচার পাওয়ার যোগ্যতা আছে, আপনি মারা গেলে আপনার ন্যায় বিচার পাওয়ার জন্য কথা বলবেন, দ্যাট ইজ দ্য রাইট। এটা কোনো দায়িত্বশীল আচরণ, এইটা না আমরা পলিটিক্যাল আচরণ করি, কাইন্ড অফ মানে একটা গেছি কান্না করতেছি, এটা ফেক আমার কাছে মাঝে মাঝে মনে হয়। দায়িত্ববোধ জায়গা, যে রাষ্ট্র চালায়, যে 11, 12, 20 জনকে দিছি, তাদের ভিতরে কি রিগ্রেট ফিল করছে, তারা কি দায়িত্ব নিছে জিনিসটা, যে আমরা দায়িত্ব, আমি আমার ছেলেকে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছি, এই জায়গাটা থেকে যদি কাজ করতে। অনেকে এই যে আমার একজন শাইখ ছিল বলতে, যে দিলওয়ালা লোক নাই, লোক আছে কিন্তু দিল নাই, মানে রুহ ছাড়া মানুষ আর কি। সো এই জায়গাটা থেকে আমার কাছে হোলিস্টিকলি গভর্নমেন্টের কোনো ফোকাস নাই, কোনো একটা এজেন্ডা আসলে কোনো রকম কীভাবে ব্যাকআপ দিবে, বিএনপি জামাত ডাকো, এনসিপিকে ডাকে কোনো রকম বুঝ দাও, আবার ঠান্ডা করো, আবার পরিবেশ একটা আসবে, এরকম করে করে মুভ করতেছে, এক্স্যাক্টলি। মানে তাদের যে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করার যেটা জায়গা, সেটা আমি মনে কমপ্লিটলি মিসিং। আচ্ছা ডক্টর মুজাহিদ, আপনি দায়িত্ববোধের কথা বলেছেন, এনসিপি নিয়ে মানুষের যে প্রত্যাশা, নতুন দলটাকে ঘিরেও তো অনেক প্রত্যাশা আছে। আপনারা যে 100+ আসনে প্রার্থী দিলেন, আপনি কি কোনো জায়গায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বা আমি কুড়িগ্রাম 2 আসনে কাজ করতেছি। আচ্ছা, আপনার আসনের সম্পর্কে একটু যদি বলেন, আপনার প্রস্তুতি, দায়িত্ববোধের জায়গাতে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন? আমি আপনাকে একটা ক্লিয়ারলি বলি, আমাকে সবাই বলে তুমি জাতীয় নেতা হয় কেন কুড়িগ্রামের কথা বলো, কারণ আমি দেখেছি 63টা জেলা আগাইতে পারে, যদি কুড়িগ্রাম না আগায় তাহলে বাংলাদেশ পিছায় আছে। আমি মনে করি পিছায় না, আমাদের কুড়িগ্রামকে পিছিয়ে রাখা হয়েছে। কারণটা হলো কি, আমার এলাকার কোনো এমপি আমি কোনোদিনও অনেস্টলি বলতেছি সংসদে কথা বলতে শুনি নাই। আমার বয়স 35-এর মতো, আমি
ক্লিয়ারলি খুব শুনি না যে কুড়িগ্রামের অমুক আমার এই সমস্যা আমার এলাকার মানুষের। তারা একবার কথা বলে 3 মাস সাসপেন্ড হয়ে যায়। আমার দুঃখের জায়গাটা হলো আমার এলাকার মানুষের কথাটা অ্যাটলিস্ট বলুক, যে দল থেকে হন আপনারা। এই এলাকার মানুষের 70% লোক বেকার, কর্ম করার যোগ্যতা আছে। 3 মাস বা 9 মাস ধরে আমরা গোসাই, আমাদের নদী ভেঙে 3 মাস পেশ, আমাদেরকে ত্রাণ দিতে যান। কেন ভাই আপনি ত্রাণ দিতে যাবেন আমার এলাকায়? আমাকে কর্মসংস্থান দেন। রাইট। আমার মতো হাজার হাজার যুবক আছে কর্মসংস্থান চায়। এইগুলো দেখে আমি আমার কাছে সকালে এসে বলে আমাকে এমন একটা পলিটিক্যাল কালচার নষ্ট করছে, সকালে এসে বেটির বিয়ের টাকা চায়, মানে বেটি বিয়ে দিবে টাকা লাগবে, ওষুধ খাবে টাকা লাগবে। এটা কি এমপির কাজ? এমপির কাছে বলবে যে এমন একটা কাজ করে যেন আমার ছেলেটা কাজ করে আমাকে চালাইতে পারে, আমার কাছে হাত পাততে না হয়। আমাদেরকে হাত পাতা শেখানো শুরু হয়েছে, ভাই আপনার এলাকায় তো কম্বল দিয়ে আসলাম। এটা কি আমার এলাকা কম্বল ডিগনিটির কাজ? আপনার এলাকায় আমি ফ্যাক্টরি একটা বানাইলাম, 20টা লোক কাজ করে খাইতেছে, আমরা কাজ করতে চাই। তো এই এজেন্টটা নিয়ে আমি বলছি সবার আগে কুড়িগ্রাম স্লোগান নিয়েছি, এবং আমি গ্রামে গঞ্জে যেখানে গিয়েছি আমি অনেস্টলি বলি আমি 3টা কাজে এখন পর্যন্ত করে মজা পেয়েছি। একটা হলো আমি একটা জায়গায় গিয়েছি আবাসন এলাকায়, এটা 300টা ফ্যামিলি থাকে, একটা বাঁশের 2টা আপনার কঞ্চি দিয়ে ওরা হেঁটে হেঁটে যায়, অনেক মহিলা মানুষ, সাঁকোটাও ভাঙা। আমি সাথে সাথে আমার বন্ধু বান্ধব সবাইকে ফোন দেওয়া শুরু করছি, ভাই কে কি পাস কিছু দে। আমরা প্রায় 70,000 টাকা কালেক্ট করছি, ওখানে লোকাল গভর্নমেন্টকে প্রেশার করে কিছু নিয়ে এই জিনিসটা করে দিয়েছি। এরকম আরও একটা জায়গায় করছে, আরও একটা ব্রিজ, এটা প্রায় 3টা স্কুলে প্রায় 9,000 স্টুডেন্ট, তারা যাইতে পারে না শুধুমাত্র একটা ছোট বাঁশের 1-2 লাখ টাকা দিলে। এত বড় বড় নেতা ছিল, এত তো এমপি ছিল, এদের নিজের টাকা, কারণ এটা তো বড় ব্যবসায়ী। এই কাজগুলো দায়িত্ব নিয়ে যে মানুষের মিনিমাম চলাফেরার জায়গাটা এটাও করে না। আপনাকে সাধুবাদ জানাই এবং আপনার জন্য শুভকামনা। আপনি শুনছিলেন সরকারের ব্যর্থতার কথা বলছিল এবং সরকারের ভিশন নাই, লিডারশিপ নিয়ে কথা বলছিল। আপনার কি মনে হয় যে সরকারের এই জায়গাগুলোতে আমরা এইভাবে ব্যর্থ বলতে ভেরি পারি? ভেরি ইন্টারেস্টিং। উনি যে সরকারের বিরুদ্ধে কথা বলছেন সেই সরকারের পার্ট তো উনিরাই, জি তাই নয় কি? জি জি অবশ্যই। এবং অত্যন্ত দুঃখজনক হলো আমাকে কথাটা বলতে হবে, আমার সাথে ভাইয়ের কোনো শত্রুতা আমি নেই, কিন্তু আমরা যদি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কথাটা বলি, যে উনি আজকে যে সরকারের বিরুদ্ধে কথা বলছে সেই সরকার কিন্তু এনসিপি কর্তৃক তৈরিকৃত সরকার, বৈষম্য বিরোধী জি। আন্দোলন, এনসিপি না। এবং এনসিপি হচ্ছে বৈষম্য বিরোধীর সবচেয়ে বড় স্টেক হোল্ডার, Right. তাই না? আচ্ছা, তো সেই জায়গাটা থেকে তিনি দলের নেতারা সেই জায়গাটাকে আপহেল্ড করতে পেরেছিল? প্রশ্ন উনি টাইমে উত্তর দিবে, এটা হচ্ছে একটি জায়গা। দ্বিতীয়ত আপনি যে মজার কথাটা বলেছেন, আমরা এনসিপি নিয়ে আর খারাপ কথা নাই বললাম, কারণ আসলে এনসিপি, আমার মেয়ে এই আন্দোলনে গিয়েছে, আমার মেয়ে, আমি উত্তরায় থাকি, রাজুকি স্কুলের ছেলে মেয়ে, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে, সব ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের উত্তরাতে অনেকগুলো, ছেলে মেয়েরা রাস্তা পরিষ্কার করছিল, সে মেয়েরা আন্দোলনে গিয়েছিল। আমি বারবার বলেছি তাদের দুঃখের জায়গাটা, তারা যাদের নেতৃত্বে এই আন্দোলনটাতে গিয়েছিল ম্যাক্সিমাম নেতাই কিন্তু লক্ষ্যচ্যুত হয়েছে, আদর্শচ্যুত হয়েছে, এবং নৈতিক জায়গা থেকেও কিন্তু বিচ্যুত হয়েছে। এটা নিয়ে বিতণ্ডার সুযোগ নেই, এটা প্রমাণিত। এই ভাই আছে কিনা সেখানে আমি জানি না, কিন্তু যেই নেতারা এনসিপির আমাদের পোস্টার বয় যারা তারা কিন্তু লোভের ঊর্ধ্বে উঠতে পারেনি, সততার পরীক্ষায় পাশ করতে পারেনি। এটা আমাদের একটা বড় দুঃখ, যেটা আমার মেয়ে সবসময় আমাকে বলে যে বাবা কাদের জন্য রাস্তা ঝাড়ু দিলাম, কাদের জন্য বুকটা পেতে দিয়েছিলাম, তারা আজকে কি করলো। তো এর একটা নতুন, এদের ভুলের আমরা নতুন হিসাবে এদের অনেক ভুলকেই একটু পাশে সরিয়ে রাখি। আমি একটু অন্য বিষয়ে কথা বলি। আপনি কথা বলেছেন ডাইভার্সিটির মধ্যে বিউটি। জি, আসলে আমাদের রাজনৈতিক দলগুলা, এই নবীন দলের কথা বাদ, আমাদের পুরাতন যে রাজনৈতিক দলগুলা, আপনার যে কথাটা বিউটি ইন এ ডাইভার্সিটি, এই কথাটা কি তারা কেউ বিশ্বাস করত? আমাদের সবচেয়ে যিনি অবিসংবাদিত নেতা, উনি এসে কী করলেন 73-তে? সিরাজ শিকদার কোথায়? একদলীয় বাকশাল। উনি কি ডাইভার্সিটি চেয়েছিলেন? চাননি। আমরা বিএনপির 91 থেকে 96, যে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছিল শুধুমাত্র কেয়ারটেকার গভর্নমেন্টের ইলেকশনের কারণে, রাইট, সেই বিএনপি 96-এ গিয়ে বলল আমরা পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। তাহলে সেই দলটা কি ডাইভার্সিটির বিউটিতে বিশ্বাস করতো না? তাহলে আসলে ডাইভার্সিটির মধ্যেই যে সৌন্দর্য, যে কথাটা আমরা যেটা বলি সব সময়, একই বাগানে যদি বিভিন্ন রকম ফুলের চারা থাকে তাহলে বাগানটা সবচেয়ে সত্যিই সুন্দর হবে। এই জায়গাটা কিন্তু আমাদের নেতৃত্বের ব্যর্থতার কারণে কিন্তু গড়ে উঠতে পারেনি। এটা একটা পার্ট আমি সরিয়ে রাখলাম। এবার আসেন ডাইভার্সিটির আরেকটা দিক, প্রথম আলো, ডেইলি স্টার। আজকে মতি ভাই বিএনপির একটা অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্য দিয়েছে, আমি মনোযোগ দিয়ে তার বক্তব্যটা শুনেছি। ডেইলি স্টার এডিটর মাহফুজা নাম সহ গণমাধ্যমে অনেকেই ছিল।
তো মতি ভাই যে কথাগুলো বলেছেন, উনি কোনো কোনো জায়গায় স্বীকার করেছেন যে শফিক রহমান যখন আক্রান্ত হলো, মাহমুদুর রহমান যখন আক্রান্ত হলো, আবুল আসাদ যখন আক্রান্ত হলো, সংগ্রামের এডিটর, তখন এই ডেইলি স্টার, এই প্রথম আলোর ভূমিকাটা কি এখন তারা কি চিন্তা করে দেখতে পারে যে তাদের ভূমিকাটা কি সঠিক ছিল? আজকে আপনাকে একটা বিখ্যাত কবিতা বা তিনি একটা কোট আনকোট কথা বলি, যে বিখ্যাত জার্মানির সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মার্টিন নোয়েমার, ওই ভদ্রলোকের একটা বিখ্যাত উক্তি ছিল, প্রথমে তারা এসেছিল কমিউনিস্টের কাছে, জি 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 জি, আমি কিছুই চুপ বলিনি। ছিলাম, আমি চুপ ছিলাম, আমি কিছুই বলিনি, কারণ আমি তো কমিউনিস্ট কমিউনিস্ট ছিলাম নই। না। তারপরে তারা এসেছিল ইহুদিদের কাছে, আমি তো অবশ্যই নিশ্চুপ ছিলাম, কারণ আমি তো ইহুদি ছিলাম না। কিন্তু যখন আমার কাছে আসলো তখন প্রতিবাদ করার মতো কেউ ছিল না। তাহলে আজকে আমরা প্রথম আলোর এবং ডেইলি স্টারের বিরুদ্ধে এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ, এই যে কণ্ঠরোধ করা, এই যে আপনি যে ডাইভার্সিটির বিউটিটাকে নিয়ে কথা বলছেন, এই যে এটাকে ধ্বংস করে দেওয়া, এটার বিপক্ষে আমরা। ওসমান হাদির ছোট্ট একটা ক্লিপ আমি দেখেছি। হ্যাঁ, ওসমান হাদিরও একটা বক্তব্য ছিল। ওসমান হাদিকে আমি বলবো যে তিনি চাচ্ছিল রাইটিস্ট ব্লকের একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করা। রাইট। উনি বলেছে যে প্রথম আলো, ডেইলি স্টাররা, উদিচিরা যেই ঘরানাটাকে ডেভেলপ করতে চাচ্ছে, আপনি পারলে তার বিপরীতে একটা প্রতিষ্ঠান তৈরি করেন। আপনি ভাঙার সামনে আপনার কাজ কি? আপনি ভাঙার মধ্যে দিয়ে আপনি একটা ডেইলি স্টারের বিল্ডিং ভাঙলেন, তার আদর্শ কি আপনি ভাঙতে পারবেন? না। তার চেতনা কি আপনি ভাঙতে পারবেন? ঠিক সেইম এনসিপির নেতারা বিচ্যুত হয়েছে, কিন্তু আমার মেয়ের চেতনা কিন্তু বিচ্যুত হয়নি। আমার ছেলে মেয়ের চেতনা কিন্তু এখনও সেই জুলাই বিপ্লবের চেতনা নিয়ে তারা কিন্তু এখনও বসে আছে। ঠিক আমারও এই কথাটা হচ্ছে এরকম, আজকে মতি ভাইরা যে কথাগুলো বলছে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মতি ভাইরা যদি তৎকালীন সময়ে সবার পাশে দাঁড়াতো এবং 15 বছরে, আর প্রথম আলোকে নিয়ে কথা বলতে গেলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কথা বলতে হবে। কারণ প্রথম আলো দেখেন আওয়ামী লীগের সময় কিন্তু আওয়ামী লীগও প্রথম আলোকে পছন্দ করতো না। কোশ্চেন কেউ নিতে পারে না, আমি একটু আপনার সহলোচকের কাছে যাই। ডক্টর আতিক মুজাহিদ, এনসিপির আদর্শচ্যুতির কথা বলেছে, আপনি এনসিপির গুরুত্বপূর্ণ পদে আছেন, এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনি ডিফেন্ড করতে পারেন। আমি ওনাকে রেসপেক্ট করি, ওনার কথাকে আমি যেভাবে উনি দেখেন আমি জানি নিজেও, আপনি যেভাবে ধারণ করেন আমি সেভাবে জুলাইকে ধারণ করি। এবং আমি খুব অনেস্টলি ইমোশন নিয়ে আমি আপনাকে ইমোশন, এই যে বুকে হাত দিয়ে বলতেছে আতিক মুজাহিদ সৎ, আপনার এই সন্তান, ঠিক আছে? সো সুতরাং আপনার 217 জনের মধ্যে আপনি 5 জন 4 জনের ব্যাপার হয়তো প্রচুর প্রপাগান্ডা দেখেছেন। হ্যাঁ, যদি কেউ করে থাকে সেটা অবশ্যই কন্ডেমযোগ্য। অন্যায় যে কেউ করবে যেগুলো দলের, সেটার ব্যাপারে আমি একমত না। বাট আমি যে স্পিরিটের কারণে, আমি তো বাইরে পিএইচডি করেছি, আমাকে ছাত্রলীগ মেরেছে, আমি দেশে ইউনিভার্সিটিতে পড়াই, আমি জানি বাংলাদেশে আমি কী জন্য রাজনীতিতে নেমেছি। আমি এই রকমের জন্য আসি নাই যে আমি 2 দিনের জন্য রাজনীতি করেছি। আমি এসেছি বাংলাদেশের যে জুলাই স্পিরিট, বাংলাদেশের সবাইকে নিয়ে চলা, যেটা ডাইভার্সিটিকে অ্যাকোমোডেট করে, আমরা বলি সিভিলাইজেশনাল স্টেট, নানা মত, নানা পথ, নানা ধর্ম, নানা গোষ্ঠী, নানা কালচার অ্যাবজর্ব করে, এটাকে বলে সিভিলাইজেশন, নট একটা ন্যাশন স্টেট। যেটা এই জন্য আপনি যে বলতেছেন আরও অনেক লোক আছে, আপনার সাথে আজকে আমার প্রথম কথা হলো এনসিপির আপনার 5 জনকে দেখেছেন। এই জন্য হচ্ছে ইস্যুটা, মানুষের পারসেপশন হচ্ছে যারা টপে থাকে, বেশি কথা বলে, মিডিয়াতে সে তাদেরকে দেখে, কিন্তু বিশাল একটা অংশ, যেমন আমরা জানি যে আমাদের বরফের 70% নিচে থাকে, 30% উপরে অ্যাবাভ থাকে, আমরা 30% দিয়ে বরফকে অ্যাবাভ করি, এই জন্য হয় না। তো অসংখ্য ভালো মানুষ, মেধাবী, তারা আসলে বাংলাদেশের নিয়মিত পরিবর্তন দেখতে চায়। হ্যাঁ, আমরা অনেক ভুল করতে পারি, অনেক সময় আমাদেরকে মিসলিড করা হতে পারে, কারণ এই ওল্ড সিস্টেম তো কোনোভাবে চাবে না যে আমি শুদ্ধ থাকি, কারণ আমি তো নষ্ট, আরেকজন নষ্ট না করলে তো আমারও বিপদ। তো গালিটা দিব কে? আমি যদি ইনট্যাক্ট থাকি তাহলে আমি তো সবসময় অন্যকে গালি দিতে পারবো। এটার অনেক সিস্টেম অনেক জায়গায় কী করা হয়েছে, অনেক জায়গায় ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে, ট্রাপিং করা হয়েছে। ডেফিনেটলি যদি কেউ ভুল করে থাকে সেটার ব্যাপারে, এবং আমাদের নেতারা বলেছে। আমি ডক্টর আতিক একটু আপনাকে থামাচ্ছি। দর্শক, আলোচনা চলতে থাকবে, আমরা যুক্ত থাকছি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। ডক্টর আতিক জি, তো সেই জায়গা থেকে আপনার কথা শোনেন না, আমরা এই জায়গাটা আমরা ধারণ করি, এবং এরকম অনেক লোক আছে। আপনি ধরেন যে 95% ভালো ছেলে আছে, এবং তারা এই মানুষের জুলাই পালসটা বোঝে, মানুষ নিয়ে কাজ করতে চায়, এবং ইনশাআল্লাহ এই যারা ভুল করছে তারা অবশ্যই রাইট ট্র্যাকে আসতে বাধ্য, কারণ এটা এক্সপেরিমেন্টের অনেক কিছু হবে। 2 নম্বর যেটা কথা আসলো যে আপনার যেটা এনসিপির গভর্নমেন্ট, এনসিপিতে 2 জন প্রতিনিধি না, এটা হচ্ছে বৈষম্য থেকে 2 জন প্রতিনিধি ছিল,
ঠিক আছে, এটা সিলেকশন। আমরা তো আন্দোলনে ছিলাম ওই সময়, জানি যে কিভাবে এটা ইলেকশন হয়েছে। কিন্তু নানা আমি বলি এই ডক্টর ইউনূস কিন্তু বারবার বলেছেন ছাত্ররা আমার নিয়োগ করতে। ওনারা তো বলেছেন, আর যারা বড় বড় প্রাজ্ঞ ব্যক্তি তখন দেখবেন যে কোর্টের ঘাড়ে বন্দুক রাখে, আরেকজন রাখবে সাংবাদিকের ঘাড়ে, নিজে দায়িত্ব নেবেন, আরেকজন থার্ড আপনি দেখবেন কোনো কিছু বলানোর দরকার হলে তারেক রহমান থার্ড ক্যাটাগরি নেতা দিয়ে বলাবে, নিজে বলবে। তো বিষয়টা হচ্ছে উনি ওনার জায়গা থেকে উনি হয়তো নাইবলি বলছে, যেভাবে বলছে। ছাত্ররা হয়তো ছাত্র আন্দোলনের কারণে এটা আসছে। ছাত্রদের সাথে কি অন্যরা ছিল না, বিএনপি ছিল না, জামাত ছিল না, এটা ছাত্র জনতার আন্দোলন। এটাকে এককভাবে এনসিপি ক্রেডিট নেওয়াটা আমি পছন্দ করি না। আমি মনে করি জুলাই সবার, উনি যেটা বললো, এই জুলাইকে সবাই ধারণ করলে বাংলাদেশ এটা কি আপনার দলের অভ্যন্তরে এই ডেফিনেটলি মতবাদটা আমরা আপনি এইভাবে মনে করি তুলে ধরেন যে আমরা জি আমরা NCP একা আমাদের ক্রেডিট কেন নিচ্ছে? না এইটাকে এখন নেয় না, আমরা এটা ওপেনলি বলি। আমি তো যে বললাম, আমি তো ওয়ান অফ দ্য সাংগঠনিক সম্পাদক এবং নির্বাহী কমিটির সদস্য, তো সো আমি তো জানি ইন্টারনালি। তো সুতরাং এইভাবে এটা এরকম না। তো সবাইকে জুলাই ধারণ করলে লাভ আছে, না হলে লাভ নেই। আমি শুধু জুলাই নিয়ে ব্যবসা করবো, এটা তো ফালতু জিনিস একটা। এই বেচেতনার ব্যবসাটা করে না, জুলাইটা সবাই নেই, যে সবাই মিলে বাংলাদেশ গঠন করি। 2 নম্বর যেটা আসছিল ভাইয়ের সাথে, যে ডাইভার্সিটি, এডুকেশনের ক্ষেত্রে ডাইভার্সিটি ভাই আমি যে সেন্সে বলি নাই। এডুকেশন সিস্টেম কেন করে, এনসিটিভি কেন আমরা বলি, ন্যাশনাল টেক্সট বুক কেন বানায়, একটা জাতিকে কেমন গঠন করতে চাই, সেই জন্য আমরা একটা বই টেক্সট বুক তৈরি করি, ওই রকম নেশন তৈরি করার জন্য। আপনার দেশে যদি এককভাবে 3টা টেক্সট বুক 3 দেশের স্টাইলে হয়, তাহলে আপনার জাতি গঠনে যেরকম মানুষ আপনি তৈরি করতে চান, যুবক তৈরি করতে চান, যেভাবে সন্তান তৈরি, এগুলো তৈরি হবে না। কারণ তাহলে 3 ধরনের সন্তান তৈরি হবে। আপনার এই দেশে থাকবে ইন্ডিয়ান মানসিকতা, এই দেশে থাকবে ব্রিটিশ মানসিকতা হবে, তাহলে আপনার দেশের জন্য তৈরি করে লোক হবে না। তাহলে আমাদের সমস্যা এই জায়গাটা, এডুকেশনে যেটা বলছেন, যেটা হোলিস্টিক্যালি আমরা ব্রিটিশটা চলে গেছে, নিউ কলোনিয়ালিজম এখনও রেখে গেছে, আমাদের এডুকেশন সিস্টেম আমরা ডিকলোনিয়ালাইজেশনে করতে পারিনি। সেটা আমরা কেন হতে পারি না আমি জানি না। যেটা আপনি বলেন যে বাম ধারা ডান ধারা, মানুষকে আমি ডান বামে বিশ্লেষণ করতেছি না, আমি বিশ্লেষণ করতেছি প্রিন্সিপাল ভিত্তিক। আপনার সাথে আমার সম্পর্কটা হবে প্রিন্সিপাল বেসড। কীরকম প্রিন্সিপাল? আপনার রেসপেক্ট বোধ পাওয়ার যোগ্য, আমি রেসপেক্ট করবো। আপনার সাথে জাস্টিসের সম্পর্ক আমার, এটা কি ইউনিভার্সালিজম যেটা বলি, ইকুইটি, মানে ডিগনিটি, এইটা হওয়া উচিত। মানুষকে কখনো বাইনারি দেখা উচিত না, নামাজ পড়ে তাহলে মানে ডান, এটা নামাজ পড়ে না মানে বাম, এইটা হোয়াট ইজ নট। আপনার সাথে আমার সম্পর্কটা এরকম হবে। দেন রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে, বিভিন্ন ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে মানুষকে ক্যাটাগরাইজ করা যেতে পারে। একটা বামের মধ্যে লিবারেল বাম, হাই বাম, অনেক ধরনের আছে, বৈজ্ঞানতান্ত্রিক বাম আছে না, নানা ধরনের কাজ আছে। তো এটা ছিল আমার কথা, আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে। যদি আমরা এই জন্য ভুল করতেছি, বাট আমরা ভুল স্বীকার করে আমরা আগাইতে চাই। কারণ আমরা মনে করি যে আমরা যে জেনারেশনাল হোপ, এইবার যদি নষ্ট হয়ে যায়, বাংলাদেশের মানুষ হতাশ হয়ে যায়। কারণ হচ্ছে যেটা আমরা চাই সেটা করতে, বাট আমাদেরও ক্যাপাসিটি ডেভেলপমেন্টও ক্যাপাসিটি তো আমাদের শর্টেজ থাকতে পারে। 2 নম্বর একটা সহজ উদাহরণ দিয়ে লাস্ট করি ভাই। আমাদের বাংলাদেশে এখন যে নষ্টটা হয়েছে পলিটিক্যাল সিস্টেমে, হাদি যেটা করেছে, যে ভ্যানে ভ্যানে গিয়েছে, আমি তো নিজে ক্যাম্পেইন করে হেঁটে হেঁটে, কিন্তু মানুষকে এত নষ্ট করা হয়েছে যে টাকা ছাড়া মানুষের মাথায় কিছু ঢোকে না। তা আমি বলি, যে নেতা তোমাকে টাকা দিবে, আমি টাকা দিব, কই থেকে টাকা পাবো? কারোর কাছে টাকা নিয়ে তোমার দিব চাঁদাবাজি করে? তাহলে আর আমি যখন ভোটটা তোমার কাছে কিনে ফেলবো, তোমাকে তো আমি সম্মান দিব না। বরং তুমি যদি আমাকে উল্টা 10 টাকা দিয়ে বলো যে তোকে 10 টাকা দিলাম ভাই, তুই গিয়ে আমার সেবা করবি, এই এলাকার মানুষ করবি, তখন সেটা কি হবে? সে তার দিল থেকে ওই নেতা কাজ করবে। এরকম অনেক লোক আছে, কিন্তু একটা পর্যায়ে নষ্ট হয়ে যায়। সুতরাং সিস্টেমে 2 ধরনের সমস্যা রয়েছে। তো আমাদের 2 দিকে যদি আমরা থাকি, 3 সিনিয়রদেরও গাইড করার অপশন একটা আছে। আপনি যেমন লেখালেখি করেন, বিজনেসে কিন্তু আপনি গাইড করেন, ঠিক আছে, নেশনকে গাইড করেন লেখালেখির মাধ্যমে। তো আমাদের গাইডেন্স যারা করে, তারাই এটা হচ্ছে এজেন্ডা বেস গাইড করে। আপনি অমুক একটা দেশের আন্ডারে একটা আপনি সেন্টার বানাইছেন, ওই সেন্টার থেকে ওই দেশের ম্যানিপুলেট করা ফ্যাকচারিং আইডিয়াটাকে আপনি পুশ করতেছেন, এইটাই পলিসি হইতে হবে। আমি নাম না বললাম, 10টা ইনস্টিটিউটের বাইরে বাংলাদেশে কোনো জায়গায় ডায়লগ হয় না। এই 10টা ফেসের বাইরে আপনি কোনো সেমিনার দেখতে পারবেন না। কোনো জায়গায় ডায়লগ হলে আপনিই ডাকবেন, যে এই বিষয়ে এক্সপার্টকে ওই 3 জনের বাইরে ডাকবেন না। এর বাইরেও তো লোক আছে যারা বাংলাদেশকে কাজ করতে পারে। এটা তো করা যায়, এটা তো হাদি দেখাই দিল। জি, এখন ওইটা তো আমরা যারা করতেছি, আমি তো বললাম সেটা আমরা কি শুধু ব্লেম করে যাব? আপনি কেন এই 10টা ইনস্টিটিউটের বাইরে 11তম ইনস্টিটিউট করার জন্য তো আমরা আপনাদেরকে সাপোর্ট করেছি। আমি আপনাকে বলি, আমরা কাজ করতেছি। আমি যেমন সিজিসি, আমি এমন বলি নাই, আমি তো 5টা কাজ করি, সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিভিলাইজেশন স্টাডিজ। আমার লেখা যুগান্তরে আসে। আমি তো লেখালেখি করি। শোনেন, যারা কাজের লোক, আমি বলছি না যে ভিশনারি লোক যারা আছে, যার মিশন আছে, সে কাজ করবেই। পৃথিবীতে এমনি আসিনি ভাই, পৃথিবীতে কাজ করার জন্য আসছি আমরা। তো এটা আমি বুঝি আর কি, যারা বোঝে না তাদের ভিন্ন কথা। বাট আমার আপনার জন্য গুড লাক থাকলো, শুভকামনা থাকলো। আমরা 11তম 12তম 13তম অনেকগুলো অনেক বাংলাদেশের জন্য অনেক প্রতিষ্ঠান, অনেক ইনস্টিটিউট চাই। অনেক ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ মোহাম্মদ নাসির। আমরা শেষ করব। আপনার শেষ করবেন। আমাদের আরেকটা বড় এজেন্ডা অল্প করে এসেছে, সেটা হচ্ছে ময়মনসিংহে যে সংখ্যালঘু এক ভাইকে পুড়িয়ে ফেলা হয়েছে। রাইট। আজকে যারা হাদি ভাইয়ের জানাজাতে যারা অংশগ্রহণ করেছে, হাদি ভাইয়ের জানাজার একটা চেতনা যদি আমরা ধারণ করি, যে হাদি ভাইদের চিন্তাধারা একসময় সংখ্যালঘুর চিন্তাধারা ছিল। বাংলাদেশের মূল স্ট্রিম কালচারের মধ্যে এদের চিন্তাধারা ছিল না। এখন তারা কিন্তু উঠে আসছে। হাদি ভাইদের ধারণাটাই কিন্তু
সামনের দিকে আসছে। তাহলে এইটা সামনে যদি চলমান রাখতে চাই, তাহলে আপনাকে কিন্তু সহিংসলতার মাত্রাটাকে বাড়াইতে হবে, আপনাকে ধৈর্যের মাত্রাটা কিন্তু বাড়াইতে হবে। বাংলাদেশে আমি সাথে সাথে এই কথাটা বলতে চাচ্ছি যে ময়মনসিংহে যেটা ঘটেছে সেটা নিন্দা জানানোর ভাষা আমার নাই, সেটার প্রতিবাদের ভাষা আমার নাই। আমি মনে করি এখানে রাষ্ট্রের অবশ্যই ব্যর্থতা আছে। আপনি যতই এটাকে পলিটিক্যালি রং দিতে চান, রাষ্ট্রের আমাদের যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের ব্যর্থতা এখানে কিন্তু নিঃসন্দেহে। নিঃসন্দেহে। কারণ সে এখন পুলিশ হেফাজতে ছিল। প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু আমরা ছোট্ট না, আয়সার কথাও বলতে চাই। আমাকে একটু বলতে দিয়েন, সেটা হচ্ছে কি, ভারতে যখন গরু পরিবহনের ট্রাকের মধ্যে দিয়ে মুসলিমকে পিটিয়ে মারা হয়, কই বাংলাদেশে তো কোনো আমরা ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে প্রতিবাদ করিনি। ভারতে যে একটার পর একটা সংখ্যালঘু নির্যাতন হচ্ছিল, আমরা বাংলার মানুষরা দেখিয়েছিলাম যে না, সেখানে যা হবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা সেটা কিন্তু করে দেখিয়েছি। আজকে বাংলাদেশের ময়মনসিংহে যেটা ঘটেছে, সেটার জন্য আমার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে কেন বিক্ষোভ হবে, এই প্রশ্নের উত্তর আমি চাই। এবং যারা মিডিয়াতে আছেন, যারা সুশীল সমাজ আছেন, সবার কাছেই আমার এই প্রত্যাশা। এটা ছোট করে দেখলে হবে না, কারণ ইন্ডিয়া আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা যতই রাজনীতির ময়দানে মাঠ গরম করার জন্য কথা বলি, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, কিন্তু ইন্ডিয়াকে সাথে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা ইন্ডিয়া থেকে কি ধরনের ব্যবহার আশা করি, কি ধরনের সহযোগিতা আশা করি? নাসির, রাজশাহীতে ইন্ডিয়ান হাই কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে হামলার কথা আমরা শুনেছি, দেখেছি। এই যে হাদি ভাই চট্টগ্রামে, হ্যাঁ, হাদি ভাইকে নিয়ে যে ঘটনাগুলো হচ্ছে, যারা হাদি ভাইকে সাপোর্ট করে, আমি মনে করি তারা কি শুধু মিছিলের মধ্যে দিয়ে সাপোর্ট করে না, হাদির আদর্শটাকে সমর্থন করে। যদি হাদির আদর্শ হয়, আদর্শ সাপোর্ট করলে তো প্রথম আলোর সামনে যাওয়ারই কথা না। আচ্ছা, আমরা প্রথম আলোর সামনে যারা যাচ্ছিল, প্রথম আলোর সামনে যাচ্ছিল, এবং প্রথম আলোতে যে ঘটনা ঘটছে, আমরা কিন্তু সেম, আমরা বলছি এটা কিন্তু হাদি ভাইয়ের চাওয়া ছিল না। এবং এইটা, এই যে নতুন একটা সাংস্কৃতিক উত্তরণ ঘটতেছে দেশে, এই উত্তরণটাকে কি বিনষ্ট করবে। আমি এর মধ্যে দিয়ে একটা মেসেজ এবং আপনার মনে করাই দিতে চাই, 5ই আগস্টের পরে কিন্তু কয়েকটা টেলিভিশন আগুন দিয়ে পোড়ানো হয়। 71 টেলিভিশন, এটিএন নিউজ, সময় টেলিভিশনে ভাঙচুর, চাঁদাবাজির ভিডিও আমরা সবাই দেখেছি। প্লিজ। আচ্ছা, তো আমি তো সেটা বললাম যে বিগত 15 বছরে যা ঘটেছিল, তখন যদি আজকে যারা লিডিং নিউজ পেপার, লিডিং মিডিয়া, তাদের যদি একটা ভূমিকা তখন থাকতো, তাহলে কিন্তু 5ই আগস্টের পরে এই ঘটনাগুলো ঘটতো না। আমি সেটাই আপনাকে বুঝতে চাচ্ছিলাম। আজকে মতি ভাই যে কথাগুলো বলেছে, অত্যন্ত আবেগঘন কথা, অত্যন্ত সত্য কথা, অত্যন্ত প্রশংসযোগ্য কথা। শুধু ছোট্ট একটা আবদার রয়ে গেছিল যে মতি ভাই, এই কথাগুলো যদি 15 বছর আগেও আপনি বলতেন, 15 বছর আগেও যদি আপনি করিয়ে দেখতেন, তাহলে আজকে দেশটা, আমার মাতৃভূমিটা আজকে কিন্তু এরকম অন্ধকারের মধ্যে ঘোরাফেরা করতো না। আমাকে একটু শেষ করতে দিন প্লিজ। আমাদের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে কি, যারা হাদিবেকে পছন্দ করে, আজকে যারা আবেগ দেখাচ্ছে, তারা শুধু আবেগ এবং রাস্তায় নামলে কিন্তু হাদিবের প্রতি সম্মান হবে না। হাদিবের আদর্শটাকে সামনে আনতে হবে। সেই আদর্শ হচ্ছে সহিষ্ণুতার আদর্শ। সেই আদর্শটা হচ্ছে অপর ধর্মকে শ্রদ্ধা করার আদর্শ, অপর মতকে শ্রদ্ধা করার আদর্শ। ডেলি স্টার ভেঙে, তার বিল্ডিং ভেঙে আপনি কিন্তু তাকে স্তব্ধ করতে পারবেন না। সেটাই যদি হতো, তাহলে 15 বছর জামাতি ইসলামীকে বা ইসলামপন্থীদেরকে সরকার যেভাবে নির্যাতন করেছিল, এটা তো মরে যাওয়ার কথা ছিল, শেষ হয়ে যেত। এটা তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। শেষ তো হয় না। আসলে আদর্শর মৃত্যু তো এইভাবে হয় না। তো এনসিপির ভাইরা এই হাদি ভাইয়ের পিছনে বা তার এইটার পিছনে যদি একটা অনুঘটক থাকে, এনসিপির লোকরাই আছে। আমি এই সুযোগে তাদেরকেও বলতে চাই যে চলুন আমরা সবাই মিলে এই কথাটা সবাইকে বলি যে ভাঙচুরের মধ্যে দিয়ে, মব সন্ত্রাসের মধ্যে দিয়ে, অপরের মতামতকে দমনের মধ্যে দিয়ে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। 1, 2 নম্বর হচ্ছে আগে কি ঘটেছিল সেটার প্রতিশোধ নেওয়ার মধ্যে দিয়ে কিন্তু কোনো বাহাদুরি নেই। আমি ছোট্ট একটা কথা বলি, হিজরতের 7ম বছরে আল্লাহ রসুলকে প্রায় 3 বছরের জন্য সংখ্যালঘু মুসলিমদেরকে একটা এলাকাতে বন্দি করে রাখা হয়েছিল। আচ্ছা, তখন এই পরিপ্রেক্ষিতেই উনি বাধ্য হয়ে মদিনাতে হিজরত করেছিলেন। 3টি বছর আল্লাহ রসুল এবং তার বাহিনীকে অস্বাভাবিক পীড়া দিয়েছিল তারা। কিন্তু আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছিল, মক্কা বিজয়ী হয়ে এসেছিল, আল্লাহ রসুল কি কোনো প্রতিশোধ নিয়েছে? তাহলে প্রতিশোধ থেকে সরে দাঁড়াতে হবে। অপরের মতামতকে, তিনি আমাকে কষ্ট দিয়েছিল, তার বিপরীতে আমি তাকে কষ্ট দিলে তার আর আমার মধ্যে পার্থক্য কী?
তাহলে এনসিপির ভাইয়ের মধ্যে দিয়ে এবং হাদি ভাইকে যারা পছন্দ করে, লক্ষাধিক জনতা যারা এসেছিল, মিলিয়নস, তাদের প্রতি আমাদের আবদার, আমরা কি দেশটাকে ব্যর্থ স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছি? এটার মধ্যে দিয়ে কি আপনার উদ্দেশ্য চরিতার্থ হবে, না অন্য কোনো কেউর আদর্শ বা উদ্দেশ্য চরিতার্থ হবে, সেটা আপনাকে গভীরভাবে ভেবে দেখতে হবে। অনেক ধন্যবাদ জনাব সৈয়দ মোহাম্মদ নাসির এবং ডক্টর আতিক, আপনাদের দুজনকেই। দর্শক, বাংলাদেশ আমার আপনার সবার, নানা মত নানা পথ, এগুলো গিয়ে আমরা একটা জায়গাতে দেশের প্রশ্নে এক থাকব, সংঘবদ্ধ থাকব, ঐক্যবদ্ধ থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন।